আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি বদিরুজ্জামান আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল হায়ার স্টাডি কর্নার বাংলাতে। তো বন্ধুরা, আমাদের মূল আলোচনার ক্ষেত্রে আমরা একটা নতুন মাত্রা যোগ করতে চাচ্ছি। আমরা ধারাবাহিকভাবে ইউরোপীয় ইউনিয়ন নিয়ে আলোচনা করতেছিলাম। তো সেই আলোচনাটা আমাদের চলবে। তো তার পাশাপাশি আমরা নতুনভাবে আরেকটা এপিসোড শুরু করতেছি। সেই এপিসোডে আমরা পররাষ্ট্রনীতির বিভিন্ন দিকগুলো সম্পর্কে জানব। অর্থাৎ পররাষ্ট্রনীতির বিশ্লেষণ বা ফরেন পলিসি অ্যানালাইসিস, এই বিষয়টার সম্পর্কে খুঁটিনাটি A to Z জানার চেষ্টা করব এবং এখানে কোন কোন বিষয়গুলো জড়িত যখন কোনো রাষ্ট্র ফরেন পলিসি ফর্মুলেট করে বা তৈরি করে, বা সেইখানে নেতৃত্ব যারা দেয় তারা কি বিষয়ের মাধ্যমে প্রভাবিত হয় বা তাদের সিদ্ধান্তটা কীভাবে নেওয়া হয়, এই সকল বিষয়গুলো আমাদের এই এপিসোডের ভিতরে থাকবে। তো মূল যে ফরেন পলিসি অ্যানালাইসিস যে এপিসোড, সেখানে যাওয়ার পূর্বে আমরা আগে দুইটা এপিসোড করব। সেখানে আমরা ফরেন পলিসি এবং ফরেন পলিসির যে নির্ধারকগুলো রয়েছে সে সম্পর্কে আপনাদেরকে সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো তারই প্রেক্ষিতে আজকে আমাদের আলোচনার বিষয় হবে ফরেন পলিসি কী, এই সম্পর্কে আলোচনা। তো মূল আলোচনায় যাওয়ার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটিতে অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলো সহজে পেতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, আমাদের মূল আলোচনায় আমরা চলে যাই। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফরেন পলিসি বা পররাষ্ট্রনীতি। তো বন্ধুরা, এই যে ফরেন পলিসি বা পররাষ্ট্রনীতি, এর যে বিকাশ, সেই বিকাশটা ঘটেছে মূলত ওয়েস্টফেলিয়া চুক্তির মাধ্যমে। অর্থাৎ আমরা জানি যে এই ফরেন পলিসি, এই পলিসিটাকে নিয়ে মূলত কাজ করে বা এটাকে আলোচনার জায়গা হিসেবে দেখে মূলত যারা আন্তর্জাতিক রাজনীতির রিয়ালিস্ট ঘরানার তাত্ত্বিক রয়েছেন তারা মূলত তাদের গবেষণার ক্ষেত্রে বা তাদের আলোচনার ক্ষেত্রে স্টেটকে কিন্তু অর্থাৎ যারাই এই ফরেন পলিসিটা তৈরি করে সেই স্টেটকে তারা সব কিছুর থেকে বেশি প্রাধান্য দিয়ে থাকে এবং স্টেট কেন্দ্রিক তাদের চিন্তা ভাবনা থাকে। তো এই স্টেট যার সূচনা হয়েছিল সেই ওয়েস্টফেলিয়া চুক্তির মাধ্যমে। তার পরবর্তীতে যখন প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, তখন কিন্তু ওয়েস্টফেলিয়া চুক্তির মাধ্যমে যে কিছু অল্প সংখ্যক রাষ্ট্রের জন্ম হয়, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু এই সংখ্যাগুলো কিন্তু ক্রমান্বয়ে অনেক বৃদ্ধি পেতে থাকে। তো এই যখন রাষ্ট্রগুলো বৃদ্ধি পায় এই কিছু ইনসিডেন্টের ফলে, তো তখন কিন্তু এই রাষ্ট্রগুলোর মধ্যকার সম্পর্কে জোরালো বা ইন্টারঅ্যাকশনের প্রয়োজন পড়ে। পাশাপাশি তখন কিন্তু জাতিসংঘ যখন প্রতিষ্ঠা হয়, তার মূলনীতিতে সেলফ ডিটারমিনেশন চুক্তিটা রাখা হয়, অর্থাৎ এই প্রিন্সিপালটা রাখা হয় এবং এই প্রিন্সিপালের মাধ্যমে কিন্তু ঔপনিবেশিকভুক্ত সকল রাষ্ট্রগুলোকে তাদের সেলফ ডিটারমিনেশন ভিত্তিতে কলোনিয়াল যে পাওয়ার তাদের কাছ থেকে স্বাধীনতা অর্জনের জন্য কিন্তু যেটা লিগ্যাল বা ফোর্স হিসেবে লিগ্যাল একটা পয়েন্ট, সেটা কিন্তু এখানে দেওয়া হয়। তার ফলে কিন্তু রাষ্ট্রের সংখ্যা ডে বাই ডে বৃদ্ধি পেতে থাকে। বর্তমানে 193টি রাষ্ট্র রয়েছে। তো এই যে বিশাল সংখ্যক রাষ্ট্র যারা স্বাধীন, তো প্রত্যেকটা রাষ্ট্র তার পার্শ্ববর্তী বা অন্য কোনো রাষ্ট্রের সাথে তাদের ইন্টারঅ্যাকশনে যেতে হলে কোনো নীতির ভিত্তিতে তাদের যেতে হতো। অর্থাৎ যখন এই বিশাল পরিমাণ রাষ্ট্রের স্বাধীনতা শুরু করে, তখন কিন্তু রাষ্ট্রগুলোর মধ্যে তারা অন্য কোনো রাষ্ট্রের সাথে কিভাবে তাদের সম্পর্ক তৈরি করবে আর কীভাবে তাদের ইন্টারেস্টের জায়গাটাকে সেভ করবে, এই জিনিসগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করা শুরু করে। তো প্রাথমিক পর্যায়ে কিন্তু তারা মূলত আপনার যে ইন্টারঅ্যাকশনের দিকেই বেশি জোর দিয়েছিলেন। যে বর্তমানে আমরা ফরেন পলিসির যে সংজ্ঞানটা পাই, সেই যে এককভাবে ইন্টারেস্ট ভিত্তিক যে সংজ্ঞানের জায়গাটা, সেটা কিন্তু প্রাথমিক পর্যায়ে তেমন ছিল না। পরবর্তীতে ধীরে ধীরে এই জায়গাটা কিন্তু ডেভেলপ করা শুরু করে। তো এই যে পররাষ্ট্রনীতি, এর যে বিকাশ
বা এর যে প্রণয়ন, এর মূল উদ্দেশ্যই ছিল যেটা বললাম, যে রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক তৈরি করা। পাশাপাশি যে বিভিন্ন প্রসেস বা বিভিন্ন কনটেক্সচুয়াল যে পরিবর্তন তখন হচ্ছিল, বিশেষ করে গ্লোবালাইজেশনের যুগের যে সূচনা হয় স্নায়ুযুদ্ধ পরবর্তীকালীন সময়ে, বা স্নায়ুযুদ্ধকালীন সময় দুইটা ব্লকের মধ্যকার যে যে কনফ্লিকচুয়াল যে সিচুয়েশন, একটা প্রতিযোগিতামূলক ভাব, সেখান থেকেও কিন্তু ফরেন পলিসির ক্রমান্বয়ে যে উৎকর্ষ বা এর যে রিফরমেশন, এই জিনিসগুলো কিন্তু চলতেই থাকে, একটা কন্টিনিউ চলমান একটা প্রক্রিয়া, সেটা চলতে থাকে। তো যাই হোক, যারা স্কলার্স রয়েছেন তারা কিন্তু এই যে এই ফরেন পলিসির যে প্রয়োজনীয়তা সে সম্পর্কে কিন্তু তারা সবাই একমত যে এই ফরেন পলিসি বিষয়টা কিন্তু খুবই প্রয়োজনীয় প্রত্যেকটা রাষ্ট্রের টিকে থাকার জন্য, বা প্রত্যেকটা রাষ্ট্রের যে ইন্টারেস্টের জায়গাটা সেটা সেভ করার জন্য। অর্থাৎ তারা মূলত এখানে বলার চেষ্টা করেন যে একটা রাষ্ট্রকে তারা একটা জাহাজের সাথে তুলনা করেন, এবং একটা জাহাজে যেরকম কোনো একটা রাডার ছাড়া বা একটা জাহাজ যদি চলমান প্রক্রিয়ায় থাকে, কোনো একটা ডেস্টিনেশনে যাওয়ার যে কোনো একটা রুট বলি আমরা, ম্যাপ, বা সেই যাত্রার যে পরিকল্পনা সেটা যদি না থাকে, তাহলে কিন্তু যে কাঙ্ক্ষিত যে ইন্টারেস্ট বা কাঙ্ক্ষিত লক্ষ্যের পৌঁছানো কিন্তু সে জাহাজটার পক্ষে সম্ভব হবে না। তো একটা স্টেটও কিন্তু ঠিক তেমনই, স্টেটের যে ফরেন পলিসি, সেই পলিসিটা যদি না থাকে, যখন সে তার নিজের গণ্ডি থেকে বাইরে প্রবেশ করার চেষ্টা করবে, তখন কিন্তু সে তার কাঙ্ক্ষিত যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছাতে পারবে না। আর এক্ষেত্রে রাষ্ট্রের যে কাঙ্ক্ষিত লক্ষ্যগুলো, সেই সব লক্ষ্যগুলো কিন্তু সবসময় রাজনৈতিক, আর সেই লক্ষ্যগুলো কিন্তু রাষ্ট্র ফরেন পলিসি ছাড়া কখনোই অর্জন করতে পারবে না। তো বন্ধুরা, দুঃখের বিষয় এটা যে সোশ্যাল সায়েন্সের কথা বলি, কারণ আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক রাজনীতি, এই বিষয়গুলো কিন্তু সোশ্যাল সায়েন্সের সাথে যুক্ত। আর সোশ্যাল সায়েন্স সম্পর্কে একটা বিষয় আমাদের খুবই যে পরিচিত একটা বিষয়, সেটা হচ্ছে যে এখানে অনেকগুলো শব্দ রয়েছে বা কনসেপ্ট রয়েছে যেগুলোকে আমরা খুব সহজে সংজ্ঞায়িত করতে পারি না। অর্থাৎ সোশ্যাল সায়েন্সে কিন্তু খুব সহজে আমরা সাবজেক্টিভ হয়ে যাই বা বায়াসড হয়ে যাই কোনো একটা বিষয়কে, যখন আমরা সেটাকে ব্যাখ্যা করতে চাই, কারণ এখানে আমাদের যে পূর্ববর্তী যে অভিজ্ঞতা, তার সাথে কিন্তু সেই ব্যাখ্যার সাথে সময় সেটাকে মিলিয়ে ফেলি। তো সেখান থেকে একটা বায়াসনেস তৈরি হয়, এর ফলে সংজ্ঞায়নটা কিন্তু অনেক ভ্যারিয়েশন তৈরি হয়, একজনের সংজ্ঞায়নের সাথে আরেকজনের সংজ্ঞায়ন মিলতে চায় না। তো যাই হোক, তো এই যে কনসেপ্ট ফরেন পলিসি, এই কনসেপ্টটাও কিন্তু সোশ্যাল সায়েন্সের অন্য সকল কনসেপ্টের মতনই একটু যে ডিফিকাল্ট একটা জায়গায়, অর্থাৎ এর সংজ্ঞায়নটা কিন্তু একটু জটিল। তো এই যে জটিল সংজ্ঞায়ন, এটাকে অন্যতম আন্তর্জাতিক রাজনীতি বিশারদ চার্লস হারমান, তিনি কিন্তু বলেছেন যে এই যে ফরেন পলিসি কনসেপ্টটা, এটা একটা নেগলেক্টেড কনসেপ্ট। অর্থাৎ তিনি বলেছেন যে সোশ্যাল সায়েন্সের অন্য যে সকল কনসেপ্টগুলো, যেগুলোর ডেফিনেশন নেই, কিন্তু সেই কনসেপ্টগুলোর প্রতি যে অন্য স্কলার্স, তাদের যে মনোভাব বা তাদের যে ইচ্ছা, সেই ইচ্ছাটুকু কিন্তু ফরেন পলিসি এই কনসেপ্টটাকে ডেভেলপ করার ক্ষেত্রে স্কলার্সদের মধ্যে দেখা যায় না। অর্থাৎ এটাকে তারা নেগলেক্টেড একটা কনসেপ্ট বলেছেন, এবং তিনি এই নেগলেক্ট কনসেপ্টটাকে মূলত যে রাষ্ট্রের যে ইন্টারেস্টটা, সেটাকে অর্জন করার ক্ষেত্রে অন্যতম বড় বাধা হিসেবে দেখেছেন। এবং তিনি মনে করেন এই যে নেগলেক্ট অবস্থাটা, এটা তৈরি হয় মূলত ওভার কনফিডেন্সের মাধ্যমে। অর্থাৎ এখানে যারা পলিটিক্যাল পার্টিস বলি, বা এখানে যারা ব্যুরোক্রেসি রয়েছে, যারা মূলত এই ফরেন পলিসি তৈরি করার ক্ষেত্রে মূলত দাবিদার বা কাজ, এই যাবতীয় একটা ঘটনা, অর্থাৎ তারা নিজেরাই আগের থেকে চিন্তা করে নেন যে হ্যাঁ, ফরেন পলিসি নামক যে বিষয়টা, এটা আমরা খুব ভালো জানি, এখানে এই জিনিসটা নিয়ে আরও নতুন করে কোনো কিছু ডেভেলপ করার দরকার নাই, বা এই জিনিসটাকে নিয়ে আরও কিছু অতিরিক্ত করার কিছু নাই, কারণ আমরা ফরেন পলিসি সম্পর্কে জানি। এই ধরনের একটা প্রিকনসেপশন বা ওভার এক্সাইটেডমেন্ট, বা আমরা বলতে পারি যে আত্মবিশ্বাসের যে বহিঃপ্রকাশ, সেটা কিন্তু অনেক সময় এই কনসেপ্টটাকে পরিষ্কার করার ক্ষেত্রে বাধা হিসেবে দাঁড় করায়, যেটা মূলত চার্লস হারমান তিনি বলেছেন।
তো বন্ধুরা, এই পর্যায়ে আমরা মূল সংজ্ঞায়নে চলে যাব, অর্থাৎ ফরেন পলিসির সংজ্ঞায়নটা কি। তো সংজ্ঞায়নের কথা যখন বলে থাকি, তো সেক্ষেত্রে আমাদের একটু টেক্সট বইয়ের সাহায্য নিতে হবে, যেহেতু সেখানে কিছু প্রামাণ্য সংজ্ঞার কথা আমরা বলবো। তো এই ক্ষেত্রে আমরা যে আব্দুল হাইয়ের যে একটা বই আছে, আন্তর্জাতিক সম্পর্ক সংগঠন ও পররাষ্ট্রনীতি, বইটা খুবই গুছিয়ে লেখা বইটাতে। তো ওইখান থেকে আমি একটু পররাষ্ট্রনীতির সংজ্ঞান সম্পর্কে আপনাদের একটু ধারণা দিব। তো এখানে আব্দুল হাই কিন্তু বলেছেন যে সাধারণভাবে পররাষ্ট্রনীতি হলো একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে জাতীয় স্বার্থ বিবেচনায় বৈদেশিক সম্পর্ক স্থাপন, সংরক্ষণ ও সম্প্রসারণের ক্ষেত্রে গৃহীত নীতিমালা। পররাষ্ট্রনীতি জাতীয় স্বার্থের সেই অংশ যা বহির্বিশ্বের সাথে সম্পর্কযুক্ত, রাষ্ট্রের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে অর্থনৈতিক উন্নয়ন সাধন, সর্বোপরি বিশ্ব ব্যবস্থায় সম্মানজনক অবস্থান সৃষ্টির জন্য পররাষ্ট্রনীতির রাষ্ট্রীয় নীতির অনিবার্য একটি অনুষঙ্গ বা একটা গুরুত্বপূর্ণ অংশ। তো যখন আমরা আমাদের লেখা কমপ্লিট করতে চাই, তো সেইখানে অবশ্যই আমাদের কোনো সংজ্ঞানের ক্ষেত্রে আমাদের প্রামাণ্য কিছু সংজ্ঞা দিতে হয়, না হলে আমাদের যারা মূলত আমাদের খাতাগুলোকে জাজ করে থাকেন তারা সেগুলো চান আসলে। তো আমরা সেই ক্ষেত্রে কয়েকজনের নামও বলতে পারি। এখানে মার্শাল নামে একজন আন্তর্জাতিক রাজনীতিবিদ রয়েছেন। তিনি বলেন যে রাষ্ট্র যে সকল ক্রিয়াকলাপ সম্পাদন করছে বা করতে চাইছে তার সমষ্টিকে আমরা পররাষ্ট্রনীতি বলতে পারি। জোসেফ ফ্রাঙ্কেলের তিনি বলেছেন পররাষ্ট্রনীতি বলতে সেই ধরনের সিদ্ধান্ত বা ক্রিয়াকলাপের সমষ্টিকে বোঝায় যার মাধ্যমে একটি রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। আর আমরা যে হার্টম্যানের কথা বলেছি, তিনি বলেছেন দীর্ঘমেয়াদী উদ্দেশ্য সাধনের জন্য যে রাষ্ট্রের যে বিচার বুদ্ধিসম্পন্ন যে নীতি যেটা সে অনুসরণ করে থাকে, তাই সেই পররাষ্ট্রনীতি। তো এইখানে অনেকগুলো প্রামাণ্য সংজ্ঞা বা ব্যবহারিক সংজ্ঞা মূলত আব্দুল হাই দিয়েছেন, বা আমরা যদি গুগলে সার্চ করি বা আমরা বিভিন্ন পাঠ্যপুস্তক থেকে যা পাই, এখানে রাষ্ট্রের কর্তৃক কোনো নীতি প্রণয়ন করাকে বোঝানো হয়েছে। সেই নীতির ভিতরে যে জিনিসটা মূল কনসার্ন থাকবে, রাষ্ট্রের যে নীতি গঠনের করার ক্ষেত্রে যে বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে, তা হচ্ছে এই নীতির মাধ্যমে তার যে জাতীয় স্বার্থ সেটা হাসিল হচ্ছে কিনা, এবং সে জাতীয় স্বার্থ হাসিলের জন্য সে এই নীতিগুলোকে কিভাবে সাজাবে, এই নীতির কার্যক্রম সে কিভাবে করবে। তো এই সকল জিনিসগুলো কিন্তু একটা রাষ্ট্রের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, বা সকল জিনিসটাকে মিলিয়ে কিন্তু পররাষ্ট্রনীতি বলা হয়। তো পররাষ্ট্রনীতি সম্পর্কে আমাদের জানতে হলে কিন্তু আমাদের এই পররাষ্ট্রনীতির যে ফিচার্সগুলো, অর্থাৎ যেগুলোকে দেখে আমরা বলতে পারি যে এইটা পররাষ্ট্রনীতি, বা যে নির্ধারকগুলো এই পররাষ্ট্রনীতির যে মান সেটা পরিবর্তন করে দেয়, সেই নির্ধারকগুলো সম্পর্কে আমাদের খুবই ভালো ধারণা থাকা প্রয়োজন। তো বন্ধুরা, আমাদের পরবর্তী যে এপিসোড বা পর্ব, সেখানে আমরা এই পররাষ্ট্রনীতির যে ইন্টারনাল ডিভিশন, অর্থাৎ অভ্যন্তরীণ যে নির্ধারকগুলো এবং বহিস্থ নির্ধারক বা এক্সটার্নাল যে ডিটারমিনেন্ট, সে সম্পর্কে সংক্ষিপ্ত করে ধারণা দিব। তো আজকে আমাদের এই পর্যন্ত আলোচনা ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন। যদি কোনো প্রশ্ন থাকে বা আপনাদের কোনো কিছু অ্যাড করার থাকে অবশ্যই অ্যাড করে দিবেন। আর সর্বশেষে বলবো যে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।